নমস্কার। হেল্পলাইনে সবাইকে স্বাগত। হেল্পলাইনে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি অলকানন্দা। সময় এগোচ্ছে, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রোগ ব্যাধি কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলেছে, কিন্তু যেমন রোগ বাড়ছে সমাধানও রয়েছে নানাভাবে। আমরা যদি একটু আগে থেকে ওয়াকিবহল হই, রোগটার সম্পর্কে জানতে পারি, কিংবা কোনো রোগ থেকে বেরিয়ে আসার উপায়গুলোকে জানতে পারি, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকি আর ভয় বিষয়টা অনেকটাই কমে যায়। কারণ সব থেকে প্রধান যে বিষয়টা আমাদের কাছে বড়, আমাদেরকে চেপে ধরে বলা ভালো, সেটা হলো ভয়। যখন আমরা যে কোনো বিষয় নিয়ে আতঙ্কিত থাকি, সেটা আমাদের কাছে অনেক বড় আকারে দেয়। নমস্কার। হেল্পলাইনে সবাইকে স্বাগত। হেল্পলাইনে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি অলকানন্দা। সময় এগোচ্ছে, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রোগ ব্যাধি কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলেছে, কিন্তু যেমন রোগ বাড়ছে সমাধানও রয়েছে নানাভাবে। আমরা যদি একটু আগে থেকে ওয়াকিবহল হই, রোগটার সম্পর্কে জানতে পারি, কিংবা কোনো রোগ থেকে বেরিয়ে আসার উপায়গুলোকে জানতে পারি, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকি আর ভয় বিষয়টা অনেকটাই কমে যায়। কারণ সব থেকে প্রধান যে বিষয়টা আমাদের কাছে বড়, আমাদেরকে চেপে ধরে বলা ভালো, সেটা হলো ভয়। যখন আমরা যে কোনো বিষয় নিয়ে আতঙ্কিত থাকি, সেটা আমাদের কাছে অনেক বড় আকারে দেখা দেয়। ভয় নয়, আমরা সঠিক জিনিসটা জানবো এবং রোগ থেকে বেরিয়ে আসার উপায় যেমন জানি, রোগটা হলে ঠিক কি কি পরীক্ষাগুলো রয়েছে, যে পরীক্ষার হাত ধরে খুব সহজে রোগটা ডায়াগনোসিস সম্ভব সেরে ওঠা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় থাকছে ব্রঙ্কোস্কপি। বিভিন্ন সময় যারা জিম করছেন জানেন যে সেখানে কিন্তু একটা কার্ডিও বলে প্র্যাকটিস করানো হয়, যাতে হার্ট ভালো থাকে, যাতে আপনার চেস্টের যা কিছু অর্গানসগুলো আছে ভালো থাকে, সেই ব্যাপারে আমরা সবসময় সতর্ক, সজাগ, সচেতন সবটাই। আজকে ব্রঙ্কোস্কপি নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে যিনি গাইড করতে পারবেন, অবশ্যই একজন এক্সপার্ট আমাদের সঙ্গে আজকেও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, ডক্টর ভবতোষ বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন, ফর্মার ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। প্রথমেই স্যারকে অনেক স্বাগত। স্যার, আমরা আজকে যে বিষয়টা মূলত রেখেছি, প্রথমেই জানতে চাইবো যে আমরা বলছি ব্রঙ্কোস্কপি, এটা কি আর কোন ক্ষেত্রেই বা এর উপযোগিতা রয়েছে? বুঝিয়ে বলি। ব্রঙ্কো মানে হচ্ছে এয়ারওয়ে, স্কোপি মানে দেখা। তাহলে ব্রঙ্কাসের ভেতরে যখন দেখবো, শ্বাসনালীর ভেতরটা চোখে দেখবো, সেটার নাম ব্রঙ্কোস্কোপি। এন্ডোস্কোপি ভেতরটা দেখা এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি পেটের ভেতরটা দেখা ল্যাপারোস্কোপি। আমরা এয়ারওয়ে মানে ব্রঙ্কাস, সেটা দেখলে এই ফুসফুসের ভেতর যত রকম রোগ সব বুঝতে পারবে। তা বাইরের থেকে যেমন লক্ষণ নিয়ে রোগীরা আসে, তো কাশি বা কাশির রক্ত বেরোয়, কখনো হয়তো কফের সময় রক্ত বেরোয়, নানা রকম উপসর্গ নিয়ে সাধারণত রোগীরা আসে, তাদের ফুসফুস সংক্রান্ত অসুখের লক্ষণ সেগুলো। এবার সেই পরীক্ষা নিরীক্ষা নানাভাবে করা হবে, তবে তো রোগ নির্ণয় হবে। এবং সেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে যদি চোখে দেখতে পারি, তার গুরুত্ব সবচেয়ে বেশি। একদম সেই কাজটাই করে যে যন্ত্র, সেই যন্ত্র হচ্ছে ব্রঙ্কোস্কোপি, অর্থাৎ ব্রঙ্কাসকে দেখা। ব্রঙ্কাস মানে এয়ারওয়ে, এয়ারওয়ে মানে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, নাকের পরে পেছনটার জায়গা আছে, তারপর ল্যারিংস শ্বাসনালী, ভয়েস বক্স, তারপর ট্রেকিয়া মানে শ্বাসনালী, এই ট্রেকিয়াটা দুভাগে ভাগ হয়ে গেল, রাইট অ্যান্ড লেফট, ওটার নাম হচ্ছে ব্রঙ্কাস। তারপর তার শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। এই পুরো এয়ারওয়েটা দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ব্রঙ্কোস্কোপ, আর যে পদ্ধতি করা হয় তার নাম হচ্ছে ব্রঙ্কোস্কোপি। কত সুন্দর করে বললেন। আমার মনে হয় যারা দর্শক বন্ধু রয়েছে তাদের কাছে একটা পুরো পরিষ্কার ছবি উঠে এলো। কিন্তু নানা রকম সমস্যা তো হয় বুকে, এবং মানুষ কিন্তু আতঙ্কিত থাকেন যে কোন সময়ে তাদের কোন পরীক্ষাটা প্রয়োজন। তো কোন কোন ক্ষেত্রে ব্রঙ্কোস্কপিটা করা হয় বেসিক্যালি? একটু বলেছি অল্প করে, যে যখন চেস্টের বা ফুসফুস সংক্রান্ত অসুখ হয়, মানুষের কাশি নিয়ে আসে, তো কাশি তো আমাদের সবসময় হতেই থাকে। তো যখন কাশি চট করে সেরে না যায়, বা কনভেনশনাল যে ওষুধপত্র, স্টিম ইনহেলেশন, একটু ওষুধপত্র খাওয়া, এসব খেয়ে যখন কাশি কমছে না, পারসিস্টেন্ট কফি, তার সঙ্গে জ্বর রয়েছে, কখনো কম কখনো বেশি, অথবা কাশিতে প্রচুর কফ বেরোচ্ছে, হয়তো দুর্গন্ধ রাতে, কখনো ছিটে ফোটা রক্ত বা বেশি রক্ত বেরোচ্ছে,
এরকম নানা উপসর্গ যদি চেস্ট সাউন্ডে হতে থাকে তখন রোগ নির্ণয়ের প্রয়োজন হয়। রোগ নির্ণয়ের প্রথম ধাপ কি? রোগী পরীক্ষা করা, রোগীর সঙ্গে কথা বলে ইতিহাস জানা, কবে হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, কদিন জ্বর হচ্ছে, কতটা কফ হচ্ছে, এইসব বলে একটা মোটামুটি আন্দাজ করা যায়। বিশেষভাবে বাচ্চাদের একরকম সর্দি কাশি জাতীয় অসুখ হয়, বড়দের একরকম হয়, মহিলাদের পুরুষদের পার্থক্য আছে। নানা রকম সর্দি কাশি জাতীয় বা ফুসফুস এর অসুখ বিসুখ জাতীয় নানা লক্ষণ নিয়ে রোগীরা আসে। তা প্রথমে ইতিহাস ঘেঁটে অনেক কিছু বুঝতে পারা যায়। এটা টিবির জন্য হচ্ছে না, ক্যান্সারের জন্য হচ্ছে না, কোনো জীবাণুর জন্য হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, খানিকটা আন্দাজ রুগী কথাবার্তা বলে এবং তারপরে রুগীর বুক পরীক্ষা করে এই স্টেথোস্কোপ বসিয়ে যন্ত্র দিয়ে এসব দেখা হলো। তারপরে যদি দরকার আমরা বুকের এক্সরে করি, চেস্ট এক্সরে, যদি এটা বেশি করে আরো দেখার প্রয়োজন হলো, এক্সরেতে আমরা খানিকটা আন্দাজ করতে পারলাম। ধরে নেওয়া যাক নর্মাল লাংসের যে চেহারা ফুসফুসের, এটা সাদা মতো প্যাচ আছে, এটা সাদা মতো কালো থেকে সাদা হয়ে গেল, সেটা বিশদভাবে দেখতে গেলে আমাদের অনেক এক্সরে করতে হবে। তাকে বলা হয় সিটি স্ক্যান, কম্পিউটারাইজ অ্যাক্সিয়াল টোমোগ্রাফি, মানে প্রচুর এক্সরে একসঙ্গে করে কম্পিউটারাইজ করা হয়। ব্যবস্থার নাম সিটি স্ক্যান। তো সিটি স্ক্যান দেখা গেল। এইবার এইসব করে আমরা একটা রোগ সম্বন্ধে ধারণা হলো যে হয়তো এটা ক্যান্সার হতে পারে, অথবা টিবি হতে পারে, অথবা নিউমোনিয়া হতে পারে, ডান দিকের ফুসফুসের রোগ হতে পারে, বাঁ দিকের ফুসফুসের রোগ হতে পারে। অনেক সময় বাচ্চারা খেলাধুলা চলে, অনেকে মুখে দিয়ে ফেলে। 4 বছর 5 বছর বাচ্চা হাঁটাহাঁটি করছে, যা পায় তাই মুখে দেয়। এটা চালের ভাত গেল, বা মটর দানা, বা বাদাম, অনেক সময় সেফটি পিন, অনেক সময় বোতাম, এরা নানা যে মুখে দিয়ে ফেলে। মুখে দিলে তো গিলে ফেলবে, গিলে ফেলে চোখে গেল, ঝঞ্ঝাট কিছু নেই, পেটে যাবে, তারপর চুলের সঙ্গে বেরিয়ে যাবে। কিন্তু ঘটনাচক্রে যদি শ্বাসনালী দিয়ে ঢোকে, মানে খাদ্যনালী শ্বাসনালী আমাদের শরীরে ঠিক পাশাপাশি, সামনে শ্বাসনালী, তার পিছনে খাদ্যনালী। তো মুখ দিয়ে আমরা খাচ্ছি, মুখ বা নাক তো কমন জায়গার পরে যখন এই দুটো নালী দিয়ে ঢুকছে, একটা ক্লোজার মেকানিজম আছে, ভগবান বানিয়ে রেখে দিয়েছে। যখন আমরা খাবার খাই তখন শ্বাসনালীটা গার্ডেড হয়, বন্ধ থাকে, আবার যখন নিঃশ্বাস নিই খাবার নালীটা বন্ধ থাকে। এইভাবে একটা সিস্টেম ভগবান বানিয়ে রেখেছে। কোনো কোনো সময় সেই সিস্টেমটা ফেল করে, যে জিনিসটা খাবার নালীতে ঢোকার কথা সেটা শ্বাসনালী ঢুকে গেল। ঢুকলে কি হবে? প্রচন্ড কাশি হবে। সেটাকে বলে ফরেন বডি, মানে বাইরে থেকে জিনিস ঢুকলো, যেগুলো বললাম তো বাচ্চাদের হয়। সেক্ষেত্রে সত্যিই ঢুকেছে, চোখে দেখতে হবে ডাইরেক্টলি, তার জন্য ব্রঙ্কোস্কোপি দরকার, বার করতে হবে। একসঙ্গে আমরা সমস্ত কেটে বড় অপারেশন করে বার করতে হবে। স্যার, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকেই খুব, বাচ্চাদের সাধারণত দেখা গেল কিছু একটা আটকে রইল শ্বাসনালীতে, সাধারণত কত ছোট মানে বয়স হলে, কত কম বয়স হলে ব্রঙ্কোস্কোপিটা করা যায়? এখন ধরো যদি কিছু আটকে যায় তাহলে বয়স নির্বিশেষে যখন ঢুকবে তখনই বার করতে হবে, নাহলে বেঁচে থাকবে না। সাধারণত 3, 4, 5 যখন বাচ্চারা ছোটা দৌড়ানো শুরু করে, বাবা মা কন্ট্রোল করতে পারে না, ছুটবে, এটা মুখে দেবে সেটা মুখে দেবে, আর্লি চাইল্ডহুডের সাথে এগুলো ঢোকে। আর অ্যাডাল্ট লাইফে ধরো এটা কোনো কারণে এই ছুঁড়ে ফেলে অনেক ওষুধ খায়, সেইবার ঢুকে গেল। অনেক সময় দাঁত লুজ দাঁত হয়ে ঘুমিয়ে তার মধ্যে ঢুকে গেল, এইসব নানা জায়গায় ঢুকতে পারে। তা যখনই বাচ্চাদের ক্ষেত্রেও এটা হতে পারে। কিন্তু ধরো আজকে একটা 1 বছর বাচ্চা ঢুকেছে, আমি অপেক্ষা করবো 4 বছর বয়সে বার করবো, তা তো হবে না। যে বয়সে ঢুকবে তখনই করতে হবে। সাধারণত 3, 4, 5 এই বয়সগুলোতে ঢোকে, কিন্তু যদি 1 বছর বাচ্চা ঢোকে তাকেও বার করতে হবে, যদি 14 বছর ছেলে ঢোকে তাকেও বার করতে হবে, সবার জন্য। তাহলে ভেতরে ঢোকা মানে ফরেন বডি, বাইরে যায়, সেটা নিশ্চয়ই একটা বড় ইন্ডিকেশন। তাহলে এখানে তো দুটো কথা আমরা বললাম, একটা অংশ হচ্ছে রোগ নির্ণয়, লক্ষণ দেখলাম, পরীক্ষা করলাম, এক্সরে করলাম, সিটি স্ক্যান করলাম, তারপরে আমাদের ডিরেক্টলি ভেতরটা কি আছে দেখতে হবে। যেমন ধরো সন্দেহ হচ্ছে ক্যান্সার, আমরা ব্রঙ্কোস্কোপি ঢোকালাম, ঢুকে শ্বাসনালীর ভিতরে একটা জায়গায় দেখলাম একটা মাংসপিণ্ড বসে আছে, তার চোখে দেখে দেখা গেলো, চোখ তো দেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখলাম শ্বাসনালীতে একটা মাংসপিণ্ড বসে আছে। এবার তার চরিত্র জানতে হবে। সাপ তো দেখলাম, সেটা কেউটা না গোখরো নাকি তোমার হেলেসা, বুঝতে হবে। তাহলে তার নেচার কি? ওই দেখতে পেলে একটা যন্ত্র ঢুকিয়ে লম্বা মতো একটা মাংসের টুকরো কেটে না যায় ভেতর দিয়ে, তাকে বায়োপসি বলে। বায়োপসি করতে পারলাম, নিজে বুঝতে পারবো, হতে পারে ওটা টিউমার, ক্যান্সার নয়, হতে পারে ক্যান্সার, ক্যান্সার নানা প্রকার সেটা জানা যাবে। অথবা একটা মাংসপিণ্ড দেখা যাচ্ছে, টেস্ট করে দেখা গেল ওটা টিবির জন্য হয়েছে, অথবা কোনো জীবাণুর জন্য হয়েছে। তা এইভাবে যে রোগের জন্য হয়েছে
তা চোখে দেখে বুঝতে পারা যায়, বায়োপসি নেওয়া যায়, আর ফরেন বডি হলে বার করে ফেলা যায়। অর্থাৎ দুটো পার্ট, এটা ডায়াগনস্টিক, এটা থেরাপিউটিক। আচ্ছা। ডায়াগনোসিস রোগ নির্ণয় করা সম্ভব, থেরাপিউটিক মানে রোগের চিকিৎসা করা সম্ভব। চিকিৎসাটা কি, যদি ফরেন বডি বাইরে ঢুকে পড়ে বার করলেই চিকিৎসা হয়ে গেল। এর বাইরে ধরো একটা টিবি বা ক্যান্সার বা টিউমার বা ভিতরে পুঁজ হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, সেক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি দেখলেই হবে না। ব্রঙ্কোস্কোপি ঢোকালে যে শ্বাসনালী, তার ভেতরে কফ জাতীয় জিনিস বা জল কফ কিছু জমে থাকবে, সেটা আমরা সাকশন করে মানে টেনে বার করি। বার করে সেটা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখতে পাওয়া যাবে। অনেক সময় একটা ব্রাশ, মানে দাঁত মাজা ব্রাশ হয় না, লম্বা সরু ব্রাশ থাকে, ওটা দিয়ে যেই জায়গায় অসুখ দেখতে পাচ্ছি ঘষে তুলে নেওয়া হলো, তাহলে এটা কাঁচের স্লাইডে সেটা চোখে দেখতে পাবো। তাহলে ওই যে একটা স্যাম্পল নেওয়া হলো, অনেক সময় একটু স্যালাইন ভেতরে পুশ করে দিলাম, মানে স্যালাইন মানে 0.9% নর্মাল সেল, সোডিয়াম ক্লোরাইড, নুনের জল, এটা স্যালাইন হিসেবে আমরা ব্যবহার করছি। তো সেই স্যালাইন দিয়ে ভেতরে ঢুকে দিলাম, তো সেটা কাশির মধ্যে ছড়িয়ে পড়লো, সেটা সাকশন করে টেনে নিলাম, টেনে আনলাম। তাহলে ওই জলের ভেতরে নানা জীবাণু সেল টেলে উঠে এলো, না এমনিও তো আসছিল না, ধুয়ে আনলাম। এটা বলে ব্রঙ্কো অ্যালভিওলার লাভার, ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল এল, BAL, ব্যাল অর্থাৎ ব্রঙ্কো অ্যালভিওলার লাভার। ব্রঙ্কাস মানে বড় শ্বাসনালী, অ্যালভিওলাস মানে সরু শ্বাসনালী, তার ভেতরে জল দিয়ে ধুয়ে আনলাম। ওই যে জলটা বেরোলো, ওটা মাইক্রোস্কোপ দেখলে বুঝতে পারবো জীবাণু আছে কিনা। টেস্ট করলে তার ক্লোরাইড, সোডিয়াম, প্রোটিন মানে বায়োকেমিক্যাল প্যারামিটারগুলো পাবো। ওইটা যদি আমরা কালচার করি, জীবাণুকে চাষ করি, তাহলে ব্যাকটেরিয়া বুঝতে পারবো। ওটা মাইক্রোস্কোপে স্টেন করলে ক্যান্সার নিয়ে বুঝতে পারবো। তাহলে ব্রঙ্কাসের ভেতর দিয়ে যে স্যাম্পলগুলো বেরোলো, সেইগুলো টেস্ট করে আমরা রোগ সম্বন্ধে তা নিশ্চিত হতে পারবো। আবার বলছি কি কি হতে পারে, সিম্পল নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে, ওষুধ সারবে। ওটা টিবির জন্য হতে পারে, যে বারে বারে নিউমোনিয়ার মতো হচ্ছে কিন্তু সারছে আর না, সারছে, ভালো হচ্ছে, আবার আস্তে আস্তে ওজন কমছে, শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, রোগটা চলছে, সারছে না। সন্দেহ হলো, ব্রঙ্কোস্কোপি স্যাম্পলে টেস্ট করলাম, টিবির জাম দেখতে পেলাম, তাহলে কনফার্ম হলো, এবার টিবির ওষুধ দিলে সেরে যাবে। অনেক ক্ষেত্রে দেখা হলো সন্দেহ হচ্ছে, রোগ সারছে না, টেস্ট করে দেখা হলো ক্যান্সারের সেল দেখতে পাওয়া গেলো, তাহলে ক্যান্সার প্রমাণ করে দেখা গেল। তাহলে ব্রঙ্কোস্কোপি করে এক চোখে দেখবো, ছবি তুলে রাখবো, তাতে বায়োপসি নেব, আর যা যা স্যাম্পল বেরোবে সেগুলোতে ল্যাবরেটরি টেস্ট করলে আমরা রোগ সম্বন্ধে একটা নিশ্চিত ডায়াগনোস করতে, রোগ নির্ণয়টা কনফার্ম হবে। যখন রোগ নির্ণয় হবে তখন তার চিকিৎসা হবে। তাহলে ব্রঙ্কোস্কোপির এই যে পার্টটা, একে আমরা বলি ডায়াগনস্টিক ব্রঙ্কোস্কোপি, রোগ নির্ণয় করা। এই উল্টোটা একটু আগেই বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত হয় কিন্তু ঢুকে গেল ভেতরে, তাহলে ওখানে রোগ তো জানাই আছে যিনি ঢুকেছে, নির্ণয় করার কিছু নেই। চোখে দেখলাম বসে আছে, কোথায় বসে আছে, ডান দিকে বাঁ দিকে, আমি যন্ত্র ঢুকিয়ে দিলাম, ঢুকে বার করে আনলাম, যে মধ্যে বার করলাম সেরে গেল। তাহলে এখানে ডায়াগনোসিস এবং থেরাপি দুটোই হয়ে গেল। একটা প্রশ্ন স্যার, এই জায়গাটা খুব মনে হয় যে যেহেতু বাচ্চাদের মানে একেবারে ছোট বাচ্চাদেরও প্রয়োজন হতে পারে, যে কোনো বয়সের মানুষের প্রয়োজন হতে পারে। এক হচ্ছে যাদের একটা কন্ডিশন এমন রয়েছে, যারা বিভিন্ন রোগের মধ্যে রয়েছে, একটা ফরেন বডি যেটা বার করে দেওয়ার জন্য, আর একটা যাদের রোগ রয়েছে। সাধারণত একটা কাশি, একজনের কাশি হচ্ছে, কতদিন পারসিস্টেন্ট করলে তাকে ইমিডিয়েট পরীক্ষা করতে যেতে হবে, এইটা একটা। আর তার সাথে যেহেতু প্রত্যেকটা বয়সের মানুষের যে কোনো সময় দরকার হতে পারে, এটা কি আদতে পেইনফুল, কোন রকম অজ্ঞান করতে হয় কি পরীক্ষাটা করার সময়? এর সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ড বলি। এটা শ্বাসনালী ঢুকতে পারবে, ওরা এক ফোঁটা জল দিলে এত বিষম হতে থাকে, তাই না, খেতে খেতে জল ঢুকে গেল, সাংঘাতিক কাশি হতে থাকে, তাহলে শ্বাসনালীতে যাই ঢুকবে সাংঘাতিক অসুবিধা হবে। এইবার তাহলে বুঝতে হবে কি কি ধরনের ব্রঙ্কোস্কোপি করা হয়। প্রথম জন ব্রঙ্কোস্কোপি আবিষ্কার হলো অনেক বছর আগে, 1897-তে, জার্মান এক ভদ্রলোক, গুস্তাভ কিলিয়ান তার নাম। তার মনে হয়েছিল শ্বাসনালীর ভেতরে দেখা উচিত, তিনি একটা নল ঢুকিয়ে দিয়ে শ্বাসনালী দেখেছিলেন। অ্যাকচুয়ালি ফর্মালাইজ হয় চ্যাভিলিয়ার জ্যাকসন বলে এক ভদ্রলোক, প্রায় 15-20 বছর বাদে, মানে প্রায় ধরো 1915 সময়, উনি রিজিড ব্রঙ্কোস্কোপি আবিষ্কার করলেন, একটা টিউব, মেটালিক একটা টিউব, সেটা শ্বাসনালী ঢুকিয়ে গেল। তখন তো অজ্ঞান টজ্ঞান ছিল না, লোকালি ঢোকানো হতো। আমরা থোরাসিক সার্জন হিসেবে প্রথম জীবন আসছে 30-40 বছর আগে, ওই রিজিড যে ডান্ডা, এটা লাঠির মতো মাথায় ফুটে আছে, সেটাকে বলে রিজিড ব্রঙ্কোস্কোপি, শক্ত। তাহলে গলা হেড করে ওষুধপত্র দিয়ে অবাস করে অথবা অজ্ঞান করে করা হয়, তাতে বেশি কষ্ট হয়, কিছু অসুবিধা হয়।
বহু বছর পর্যন্ত এটাই একমাত্র পদ্ধতি ছিল। আচ্ছা। পরবর্তীকালে দেখা গেল যে ব্রঙ্কোস্কোপির ইন্ডিকেশন বাড়তে লাগলো, অনেক ক্ষেত্রে করা দরকার। তাহলে পরীক্ষা করে রুগীর যেমন কষ্ট হবে না, করাটা ইজি হবে, কমপ্লিকেশন হবে না। বৈজ্ঞানিকরা কাজ করতেই থাকলেন। এতে ফাইবার অপটিক মেকানিজম এন্ডোস্কোপি হয়, যন্ত্রটা শক্ত না হয়ে আলোটা বেঁকে চলে যাবে, ফাইবার অপটিক কেবল এলো। সেইটা আসার পরে সামথিং এই ধরো মাঝামাঝি 1950 থেকে 70 ওই সময়টা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি এলো। তার মানে ওই টিউবটা ফ্লেক্সিবল, দেখানো আমার কেবল যেমন হয়, একদম কেবলের মতো দেখতে, কিন্তু 6 মিলিমিটার ডায়ামিটার, বাচ্চাদের ক্ষেত্রে 3 মিলিমিটার ডায়ামিটার, ইজি টু ইউজ, ইজি শক্ত, নাকের ভেতর দিয়ে অবশ করে দেয়া হয়। জেলি অজ্ঞানের ওষুধ সেটা দিলেই, লিগনোকেন জাতের ওষুধ দিলেই একটা গার্গল করানো হয়, আর একটু লোকাল ইনজেকশন করে দেওয়া হয়, দিলে শ্বাসনালী রিফ্লেক্সটা কাশিটা চলে যায়। এবার খুব জেন্টলি নাকের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এক্সপার্ট হ্যান্ডে 2-3 মিনিট লাগে, কষ্ট বিশেষ কিছু হয় না। বাচ্চাদের ভয় পায় তো, বাচ্চাদের সাধারণত অজ্ঞান করেই করতে হয়। অ্যাডাল্ট ব্রঙ্কোস্কোপি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া করি, আউটডোর প্রসিডিওর, পেশেন্ট এলো পুরো প্রসিডিওর রেডি করতে হয়তো একটু সময় লাগে। আর ব্রঙ্কোস্কোপি টাইমটা ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট, সরাসরি বেশিক্ষণ আটকে রাখা যায় না। তার ভিতরে দেখে নেওয়া হলো, তার ভিতরে স্যাম্পল কালেকশন হলো, তার মধ্যে ছবি তোলা হলো, এই সব কাজগুলো সহজে করে ফেলা যায় উইথ ফ্লেক্সিবল ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে। কিন্তু ফরেন বডি যখন বার করতে হয় তখন সাধারণত শক্তপোক্ত যন্ত্র লাগে, তা রিজিড ব্রঙ্কোস্কোপ দিয়ে ফরেন বডি বার করা হয়। তো রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে এই ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপের ভেতরে যে ফরসেপ যেটা ধরবে সেইগুলো ফ্লেক্সিবল এসছে এখন। ফলে এখন ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে ফরেন বডি ডান দিয়ে বাঁ দিয়ে দেখে নেওয়া হলো, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওর ভিতরেই যন্ত্র পাঠিয়ে ফরেন বডি বার করা সম্ভব, অনেক ইজি হয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে অজ্ঞান করতে হয় ঠিকই, কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে একটু অক্সিজেন দিয়ে ওই ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ ঢুকিয়ে সব স্যাম্পল কালেকশন করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রেই বাচ্চাদের ফরেন বডিও বার করা সম্ভব। কিছু ক্ষেত্রে যেখানে ফরেন বডিটা বেশ কিছুদিন আছে, ইনফেকশন হয়েছে, গেড়ে বসে আছে, সেক্ষেত্রে অত বড় শার্প ফরেন বডি, বড় ফরেন বডি, সেইগুলো ফাইবার অপটিকে বার করা সম্ভব হয় না, তখন রিজিড ব্রঙ্কোস্কোপ করা হয়। আর একটা কথা বলে রাখি, অভিজ্ঞতা যারা তারা জানে, অনেক সময় কম্বিনেশন করি, হাইব্রিড রিজিড ব্রঙ্কোস্কোপ ঢোকালাম প্রথমে, সুবিধে হলো না, বা দেখে নিলাম, তা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে ডিটেলস দেখে নেবো, ঢুকিয়ে ফ্লেক্সিবল তো, ডান দিকে আছে, বাঁ দিকে আছে, কতটা উপরে কতটা নিচে, ইনফেকশন হচ্ছে কিনা, ঘা হয়েছে দেখে নিলাম, বার করার চেষ্টা করলাম, পেরোলো না, এবার এটা রিজিড ঢুকিয়ে তার ভিতর দিয়ে ফাইবার অপটিক ঢোকালাম। তাহলে অনেক ক্ষেত্রে রিজিড এবং ফাইবার অপটিক কম্বিনেশন একসঙ্গে ব্যবহার করা হয়। কিন্তু যদি আমি জিজ্ঞেস করো, তাহলে ব্রঙ্কোস্কোপি একটা আউটডোর প্রসিডিওর, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করতে হবে, লোকাল অ্যানেস্থেসিয়াতে করতে হবে, ওপিডি বেসিস করা হবে, করার পরে কিছুক্ষণ বাদে পেশেন্ট বাড়ি চলে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে ফরেন বডি বার করতে হবে অথবা ইন্টারভেনশন, একটা জিনিস আজকে জানো, মাঝে মাঝে শ্বাসনালী শুরু হয়ে যায়। আচ্ছা, কারণ অনেক কারণে পেশেন্টরা হয়তো ভেন্টিলেটরে থাকতে পারে। এটা কেন স্যার, এই যে শ্বাসনালী শুরু হয়ে যায়? পুরো দুটো কারণে হয়। একটা হচ্ছে টিবি, অনেকদিন ধরে টিবি রয়েছে, প্রপার ট্রিটমেন্ট হলো না, অথবা খুব জীবাণু শক্ত, সেখানে ব্রঙ্কাসের ওইখানে আস্তে আস্তে যে কোনো ঘা শুকালে ফাইব্রোসিস তো এটা দাগ হয়ে যায়, সেটা আস্তে আস্তে সেই দাগটা মোটা হয়ে শ্বাসনালী শুরু হয়ে গেল, ব্রঙ্কাস সেন্স শুরু হয়ে যায়, এটা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট ইনটিউবেশন ব্রঙ্কাস পোস্ট, মানে আজকাল অনেক ক্ষেত্রেই তো টিউব ঢুকে ভেন্টিলেশন করা হয়, ধরো একটা সাংঘাতিক বড় অসুখ হয়েছে, অথবা একটা ট্রমা হয়েছে, সেপসিস হয়েছে, যেখানে পেশেন্ট শ্বাস নিতে পারছে না, গলায় টিউব ঢুকিয়ে যন্ত্রে লাগিয়ে অনেকদিন ধরে ভেন্টিলেট করা হলো। আচ্ছা স্যার, এক্ষেত্রে না, এই যে যদি এরকম ইনফেকশন, ইনফ্যাক্ট অনেক সময় দেখা যায় বারে বারে ইনফেকশনও হতে পারে, একটা মানুষের এটা একটা সাধারণভাবেই প্রশ্ন থাকে যে বারবার ইনফেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রেও কি স্টেনোসিসটা আসতে পারে, ব্রঙ্কিয়াল স্টেনোসিস হতে পারে? ইনফেকশন তো নয়, তুমি দুটো কথা বললাম, একটা হচ্ছে টিবি, সেটা তো ইনফেকশন। হ্যাঁ, এবার আমি একটা টিউব ঢোকালাম, পেশেন্টের ভেন্টিলেশন রাখতে হবে, টিউব তো অনেকদিন রইল ভেতরে, পাশে ইনফেকশন, টিউব থাকলে তার বিশেষ যত্ন করার প্রয়োজন হয়। সব জায়গায় তো এতটা যত্ন নাও হতে পারে, অথবা যত্ন করার পরেও ওই টিউবকে যদি ইনফেকশন হয় তার সঙ্গে একটা স্টেনোসিস শুরু হয়ে যায়। কারো কারো দীর্ঘদিন ধরে একটা ফ্যানিনজাইটিস রয়েছে, তার থেকে সাধারণত ফ্যানজাইটিস হয় না, টিবির থেকে হয়, নাহলে সাধারণত পোস্ট ইনটিউবেশন স্টেনোসিস, শ্বাসনালীতে নল ঢোকানো হলো, সেটা শ্বাসকল মানে ভেন্টিলেটর লাগানো হলো, পেশেন্ট নিউরোলজিক্যাল একটা যে ব্রেন টিউমার হয়েছে,
অথবা গুলেনবেরি একটা অসুখ হয়, অথবা কোনো কারণে পেশেন্ট অনেক দিন ভেন্টিলেটরে রইল, অনেক ধরে শ্বাসনালীর ভেতরে টিউবটা রইল, সেই সময় থাকলে বিশেষ কত পদ্ধতি অবলম্বন করতে হয়, করে এটা সম্ভাবনা কমিয়ে ফেলা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়। তাহলে ওই যে পোস্ট ইনটিউবেশন টিউব রয়েছে তার পাশে ইনফেকশন হয়, সেক্ষেত্রে হয়। অথবা টিবির ইনফেকশন তার থেকে হয়, অথবা একটা টিউমার হলো শ্বাসনালী মুখে, সেক্ষেত্রে হয়। এই সমস্ত কারণে ব্রঙ্কাসটা শুরু হতে পারে আর ব্রঙ্কিয়াল স্টেনোসিস হয়। সেই যে স্টেনোসিস হয়, টিবির জন্য যদি হয় তত ওষুধপত্র দেবো, ক্যান্সারের যন্ত্রের জন্য হয় বায়োপসি নিয়ে তো কেমোথেরাপি অথবা অপারেশন কিছু একটা করা হবে। সেসব যাই করি না কেন, এমন হতে পারে যে টিবির ওষুধ দেওয়া হলো, ক্যান্সার থেরাপি করা হলো, যে জায়গাটা শুরু হয়ে গেছে সেটাতে যথেষ্ট হাওয়া ঢুকছে না, তো সেটা বড় করতে হবে। তার দুটো চিকিৎসা। আজকের দিনে কি করা হয়, একটা বেলুন দিয়ে ডাইলেট করে ফুটোটা বড় করে দেওয়া হয়, একটা স্টেন্ট একটা স্প্রিং বুঝে দেওয়া হয়, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করে। তো ট্র্যাডিশনাল সিস্টেম হচ্ছে যে অংশটা শুরু হয়েছে তা কেটে ফেলে শ্বাস, ধরো এই খানিটা কেটে ফেলা হলো, শ্বাসে জুড়ে দিতে হবে। জটিল অপারেশন অনেক ক্ষেত্রে করা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্য অল্টারনেটিভ গুলো করে প্রথমে দেখা হয়। প্রথমে বেলুন ডাইলেট করে ওই জায়গাটা বাড়িয়ে দেওয়া, একটা স্প্রিং দিয়ে দেওয়া হলো। সাধারণত কম বয়সী পেশেন্টদের এটা করা সম্ভব হয় না। ক্যান্সার জাতীয় অসুখ যদি হয় বয়স্ক পেশেন্টের, সেখানে ব্রঙ্কিয়াল যে স্টেন্ট সেটা কাজে লাগে। ইয়াঙ্গার পেশেন্টের স্টেন্ট দিলে ওই জায়গাটা প্রচুর ফাইব্রোসিস হয়, মানে নোংরা আবর্জনা এসব তৈরি হতে থাকে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ব্রঙ্কাস কেটে জুড়ে দেয়, ট্রিক্যাল রিকনস্ট্রাকশন। কিন্তু সেই অপারেশন করার জন্য ফিটনেস লাগে, পেশেন্ট বেশ কিছুদিন তৈরি করে করতে হয়, ভেতরের অবস্থাটা দেখে নিতে হয়, সেটার জন্য ব্রঙ্কোস্কোপি দরকার। অর্থাৎ ব্রঙ্কাস বা শ্বাসনালী তার যে কোনো রোগ নির্ণয়, যে কোনো অপারেশন, তার জন্য দরকার। ধরো একটু এগিয়ে গেলাম, ফুসফুসে ক্যান্সার হয়েছে, তার একটা পোর্শন বাদ দিতে হবে, তাহলে ক্যান্সার এটা প্রমাণ করতে হবে, তার জন্য টিস্যু তুলতে হবে, ব্রঙ্কোস্কোপি করে ক্যান্সারের এক্সটেন্ট কতটা গেছে সেটাও বুঝতে হবে, চোখে দেখতে হবে, ছবি তুলতে হবে, বায়োপসি করতে হবে। এই সমস্ত ডিটেলিং গুলো করা হবে ব্রঙ্কোস্কোপ করে, ট্রিটমেন্টের প্ল্যানিং করা হবে ব্রঙ্কোস্কোপ করে। এবং যেখানে ওই যে বললাম ফর্মালিটি বার করা, সেটা থেরাপিউটিক হলো। অথবা শুরু হয়ে গেছে, সেখানে আমি ডাইলেট করে একটা স্টেন্ট লাগাবো, সেটাও থেরাপি। তাহলে ব্রঙ্কোস্কোপি দুরকম ভূমিকাই আছে, এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগে, এটা রোগ নিরাময়ের ক্ষেত্রেও কাজে লাগে। এটা রোগ কনফার্ম করা যাবে, রোগ সারানো যাবে। স্যার এবারই একটা বিষয়, যেটা এই যে ব্রঙ্কোস্কোপিটা যখন করা হচ্ছে, এটা বিভিন্ন বয়সের, যেমন হলো একটা বাচ্চারও হতে পারে, একটা বয়স্ক মানুষের হতে পারে, মিডল এজেরও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কি কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে, কোনো জটিলতা আসতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, আরে কোনো প্রসিডিউর তো জটিলতা ছাড়া হয় না। স্ট্যাটিস্টিক্স কোনো ক্ষেত্রে অজস্র করার পর হয়তো 1 লাখ একটা কমপ্লিকেশন হলো, কোনো হয়তো 100টা হলো, কোনো 10টা হলো, কমপ্লিকেশন নিশ্চয়ই হয়। তো ব্রঙ্কোস্কোপিতে কমপ্লিকেশন 100 অনেক বেশি হতো যখন রিজিড ব্রঙ্কোস্কোপ করতাম, এখন অনেক কম হয়। কি কি হয়, তোর একটা শ্বাসনালীতে কিছু ঢুকলো, এটা কাশি হবে, তো কাশি, এটা জ্বর ভাব এসব হতে পারে, কোনো কাশি ডিসকমফোর্ট হবেই, সব ক্ষেত্রেই হয়। দ্বিতীয় হতে পারে যদি যন্ত্র ঢুকছে খোঁচাখুচি হতে পারে, ব্লিডিং হতে, তার থেকে ব্লিডিং বেশি হতে পারে, এত ব্লিডিং হতে পারে, প্রাণ সংশয় হতে পারে। তারপরে এটা টিউব, তো সামনে একটা কার্টিলেজের রিং থাকে, পিছনে মাসেল সফট টিউব, ওই যন্ত্র ঢুকলো ওটাকে ফুটো করে দিতে পারে। যদি যন্ত্র ফুটো হয় তাহলে ফুটো হয়ে কফ ফুটো ঢুকে যাবে, মিডিয়াস্টাইনাল চেষ্টা আসে পারে, সেইগুলোকে জীবাণু ছড়িয়ে পড়বে, তো সাংঘাতিক বিষয়। যদি ট্রেকিয়া ব্রঙ্কাস ফুটো হয় ডিউরিং প্রসিজিওর, ভীষণ প্রাণঘাতী সমস্যা, এগুলো ইমিডিয়েটলি ডায়াগনোস করে তার চিকিৎসা করতে হবে। তাহলে সামান্য কমপ্লেন হচ্ছে ওই জায়গাটা ব্যথা, কাশি, জ্বর, তারপরে ব্লিডিং। ফুটো হওয়াটা বড় কমপ্লিকেশন, ফুটো হয়ে চেস্টে, হার্ট, লাংসের মাঝে যেগুলো মিডিয়াস্টাইনাম বলে, ওই জায়গাটা ইনফেকশন হতে, পুঁজ হতে পারে, প্রাণ সংশয় হতে পারে। তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি কমপ্লিকেশন। তবে রিজিড ব্রঙ্কোস্কোপিতে কমপ্লিকেশন সম্ভাবনা বেশি, ফাইবার অপটিকে কমপ্লিকেশন সম্ভাবনা কম। আর তারপরে যিনি কারিগর তার হাতে ডিপেন্ড করে, তো তুমি রোজ রান্না করছো, তোমার হাতে খাবার পড়বে না। যত এক্সপিরিয়েন্স হবে, যত অভিজ্ঞ ব্যক্তি হবেন, ডাক্তার হবেন বেশি, তার হাতে কমপ্লিকেশন কম হয়। তারপরে রুগীর উপর নির্ভর করে, এটা এলডারলি পেশেন্ট, খুব বাচ্চা, তাদের কমপ্লিকেশনের সম্ভাবনা বেশি থাকে। তো নানা কারণে কমপ্লিকেশন কম বেশি হয়, কিন্তু কমপ্লিকেশন হয়। আজকের দিনে কমপ্লিকেশন খুব কমে গেছে। ফাইব্রোটিক ব্রঙ্কোস্কোপ এত সুন্দর, অন্যান্য ইমেজিং হয়, অজ্ঞানের পদ্ধতি ভালো, ক্রিটিক্যাল ট্রিটমেন্টে ভালো। আজকের দিনে
কমপ্লিকেশন অনেক কমে গেছে, আগে অনেক বেশি কমপ্লিকেশন হতো, আচ্ছা। কিন্তু কিছু কমপ্লিকেশন তো হয়। তার জন্য সতর্ক হতে হবে, ব্যবস্থা রাখতে হবে, একটা চেষ্টা করতে হবে যাতে কমপ্লিকেশন না হয়। আর দ্বিতীয়ত যদি কমপ্লিকেশন হয় সঙ্গে সঙ্গে সেটা বুঝতে হবে, বুঝে তার ট্রিটমেন্ট করতে হবে। একেবারেই। আর স্যার সাধারণত কোন টাইপটা বেশি ইউজেবল, বেশি ইউজ করা হয় কোনটা? ওই যে বললাম ফাইবার অপটিক রিজিট, তো আজকের দিনে অলমোস্ট অল কেসেস স্যার ফাইবার অপটিক। আচ্ছা। ফ্লেক্সিবল ফাইবার অপটিক অনেক কমফোর্টেবল হয়, ডায়াগনোসিস সবটাই করা যায়, কিছু থেরাপিউটিক এই ফর্মালিটি বার করা স্ক্যানিং এগুলো করা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে রিজিট করতেই হয়, অজ্ঞান করে করতে হয়। রিজিট শক্ত ডান্ডার মধ্যে, যেটা যেমন ফরেন বডি বড় জিনিস বেরোচ্ছে আটকে আছে, অথবা ফিজিক্যাল রিকনস্ট্রাকশন করে এই যে স্ট্রাকচার সেই জায়গাটায় কিছু ক্ষেত্রে দরকার হয় স্টেন্ট দিতে দেওয়া। তো কিছু ক্ষেত্রে রিজিট করা হয়, তার ইন্ডিকেশন খুব লিমিটেড, তাহলে কমপ্লিকেশন বেশি, বেশি এক্সপার্টাইজ লাগে। কিন্তু আজকের দিনেও কিছু ক্ষেত্রে রিজিট করতে হয়। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ফরেনরি বার করা, বাদ বাকি প্রায় সব ক্ষেত্রেই ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ দিয়ে ম্যানেজ করা যায়। একটা সময় বহু বছর আগে আমরা থোরাসিক সার্জনরাই ব্রঙ্কোস্কোপি করতাম, পরবর্তীতে চেস্টের ডাক্তার বলে, যে আমরা পালমোলজিস্ট বলি, তারা এই কাজটা এখন করেন। সব পালমোলজিস্ট এই কাজটা করেন এবং তারাই বেশি করে করেন। কিছু ক্ষেত্রে থোরাসিক সার্জনদের প্রয়োজন পড়ে, কিন্তু থোরাসিক সার্জন ও পালমোলজিস্ট এই দুটো স্ট্রিমের ডাক্তারদেরই এ বিষয়ে দক্ষতা আছে এবং দুটো স্ট্রিমের ডাক্তারই করতে পারেন। তো অনেক ক্ষেত্রেই সিম্বায়োসিস একসঙ্গে কাজ করতে হয়, এমন কাজ করতে হয় যেখানে আপনার পালমোলজিস্টের রোল আছে, থোরাসিক সার্জনের রোল আছে। সো ইট ইজ দ্য ডুয়াল রেসপন্সিবিলিটি অফ যে ডাক্তাররা চেস্ট, লাং, শ্বাসনালীতে কাজ করেন, সার্জনরা ফিজিশিয়ান দুজনের ভূমিকা আছে। একটা প্রশ্ন খুব আসে, যেহেতু মানে চেস্টেরই একটা জায়গা, যদি কারোর কার্ডিয়াক কোনো ওরিয়েন্টেড সমস্যা থাকে, একটা কারোর কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি রয়েছে, সেক্ষেত্রে ইনস্টেবিলিটি রয়েছে কার্ডিয়াক, তো সেক্ষেত্রে একজনের একটা হার্ট অ্যাটাক হয়েছিল, হার্টের ফাংশন খারাপ, যাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি, হার্টের অ্যারিথমিয়া ইরেগুলার আছে, সেই ব্যক্তি তো অন্য অসুখ হতে পারে, তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তার হিস্টেটিম হতে পারে, তার সিজার হতে পারে, তার টিউমার হতে পারে, তেমনি তার ব্রঙ্কোস্কোপির প্রয়োজন হতে পারে। যার আন্ডারলাইং এই অসুখগুলো আছে তাদের কমপ্লিকেশন বেশি হবে, সেখানে বেশি করে সতর্ক হতে হবে, তাদের ব্যবস্থা রাখতে হবে, সে রোগগুলো অবস্থা বুঝে নিতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড অসুখগুলো যদি থাকে, তা সেক্ষেত্রে রিস্ক সবকিছু বেশি, এখানেও বেশি, আমাদের সতর্ক হতে হবে। আচ্ছা, আর এই যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় একটা প্রি প্রসিডিওর থাকে, যেটা আগে এই ক্ষেত্রে ঠিক কি কি? হ্যাঁ নিশ্চয়ই, আরে রাস্তা ধরে টুকরে টেবিলে শুয়ে করে দিতে পারবো না, তৈরি করতে হবে। যেমন কি হতে হবে, তার যদি ধরে নেওয়া যায় যে কোনো প্রসিডিওর করলেই আজকে কি দরকার হয়, কত বেসিক ব্লাড টেস্ট, তার যদি হিমোগ্লোবিন খুব কম থাকে, অথবা ব্লাড কাউন্ট 20,000 25,000, তাহলে তার জীবাণু আছে, তো জীবাণু থাকা অবস্থায় ব্রঙ্কোস্কোপি করা হয় না তা না, ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। তার যদি হাই টেম্পারেচার থাকে সে সম্ভাবনা বেশি, হার্টের সমস্যা থাকলে সম্ভাবনা বেশি। তাহলে আমরা ব্রঙ্কোস্কোপি করার আগে তার রোগী ভালো করে পরীক্ষা করবো, চেস্ট দেখে নেবো, ইসিজি করে দেখে নেবো, সেরোলজি মানে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস HIV এগুলো দেখে নিতে হবে, যাতে রোগীদের থেকে ডাক্তার নার্স টেকনিশিয়ান তাদের সংক্রমণ না হয়। আর তাছাড়া ডায়াবেটিস দেখতে হবে, সুগার যদি হাই হয় ডিলে করতে হবে, যদি ক্রিয়েটিনিন হাই হয়, কিডনি খারাপ, সেটা ডিলে করতে হবে। তাহলে সাধারণত যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড ইত্যাদি যা রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলো আমাদের চেক করে নিতে হবে। অন্য যে কোনো অপারেশনের মতো এটাও একটা অপারেশন প্রসিডিওর, এইসবগুলো যদি না দেখা থাকে তাহলে রোগীর বিপদের সম্ভাবনা বেশি, যিনি করবেন তারও বিপদের সম্ভাবনা বেশি। সুতরাং সমস্ত তৈরি করে করতে হবে। একেবারে আজকের এই এপিসোডটা অত্যন্ত একটা সুন্দর একটা এপিসোড, বহু মানুষের অনেক ভ্রান্ত ধারণা, ভয়ভীতি অনেকটাই কেটে যাবে। আমাদের সবসময় এগুলো সম্পর্কে জানা উচিত, তাহলে কি হবে, আমরা ভালো নিজেদেরকেও রাখতে পারবো, অন্যকেও সচেতন করতে পারবো, সতর্ক করতে পারবো, এবং সঠিক সময়ে তাকে একটা কিছু বলতেও পারবো যে না, ভয়ের প্রয়োজন নেই, ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দরভাবে বললেন, সেই সঙ্গে ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো এই পর্যন্ত, প্রত্যেকে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, নমস্কার।